নমস্কার। আজকে আমি পড়ছি নির্বাপিত সূর্যের সাধনা, লেখক জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়। আজকে শুধু ভূমিকা অংশটা। ফরাসি বিপ্লবের বছরই 1789 সালে জার্মান বিজ্ঞানী হাইনরিখ ক্ল্যাপরথ আবিষ্কার করেছিলেন ইউরেনিয়াম। তারপর যুগের পর যুগ কেটে যায় বিজ্ঞানীদের অ্যাটম জয়ের রোমাঞ্চকর অভিযানে। বিজ্ঞানের কত প্রতিভার খেলা, প্রতিভার কত উচ্চাকাঙ্ক্ষা, প্রেম, ঈর্ষা, ঘৃণা আর রাজনীতির কত জটিলতা তার স্তরে স্তরে। শেষ পর্যন্ত মার্কিন বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারের নেতৃত্বে সে অভিযান মৃত্যুর মহাবর্ষণ হয়ে পৌঁছে যায় হিরোশিমা নাগাসাকিতে। বাংলা ভাষায় লেখা এই অভিযানের প্রথম ও পূর্ণাঙ্গ কাহিনী নির্বাপিত সূর্যের সাধনার ভূমিকায় আচার্য সত্যেন বোস লিখেছিলেন, নাগাসাকি ও হিরোশিমা বিজ্ঞানীদের সমবেত চেষ্টায় আণবিক শক্তির যে ভয়ঙ্কর লোকক্ষয়কর ব্যবহার ঘটল, তাতে বিজ্ঞানীদের বিবেক স্বস্তিবোধ করেনি। তবে পেন্টাগন এখনও পর্যন্ত তাদের নির্মম কর্মপন্থাকে শেষ অবধি লোকহিতকর বলে জারি করে চলেছে। সত্য ঘটনার এই বিবৃতি কাল্পনিক উপন্যাসের চেয়ে বেশি রোমাঞ্চকর ঠেকবে। এর মধ্যে লেখকের মনীষা ও মৌলিকতার অনেক প্রমাণ মিলবে। লেখক ভূমিকায় লিখছেন, ম্যানহাটন প্রজেক্ট, নেভাদার মরুপ্রান্তর, লস অ্যালামস, পরমাণু বোমা, ছোট খোকা, মোটা মানুষ, হিরোশিমা, নাগাসাকি, আমাদের কাছে এ সবই এতকাল ছিল নিতান্ত ইতিহাস। খুবই বীভৎস, খুবই ভয়ঙ্কর, কিন্তু ইতিহাসই। দূর কোনো অতীতের, দূর কোনো দেশের অসহ্য যন্ত্রণার এবং আরও দূরবর্তী কোনো দেশের অমানবিক লজ্জা ও বিবেকপীড়ার কাহিনী ছিল সেই ইতিহাস আমাদের কাছে। যত বেদনারই হোক, সে কাহিনী অতীতের এবং আমাদের বাড়ি থেকে অনেক দূরের। তার সঙ্গে আমাদের দৈনন্দিন অস্তিত্বের, জীবনযাপনের কোনো যোগ নেই, সম্ভাবনা নেই কোনো সম্পর্ক হওয়ারও। সে কাহিনী জানার মধ্যে গভীর এক বেদনার সচেতন অনুভূতির তলায় তলায় গভীরতর কোনো প্রদেশে হয়তো এক নিশ্চয়তা ছিল, বোধ ছিল, এ জীবন কেটে যাবে নিরাপদে। আমাদের অস্তিত্ব এবং সত্যের মাঝখানে যেন এক আবরণ ছিল। গত গ্রীষ্মে অকস্মাৎ নিরাপত্তার সে বানানো আবরণ ভেদ করে ওইসব শব্দের সত্য প্রবল এক দৈত্য হয়ে আমাদের শিয়রে এসে দাঁড়ালো। পোখরান আর চাঘাইয়ের বিস্ফোরণ ইতিহাসের কাহিনীকে সত্য করে তুলে, দৈত্য করে তুলে আমাদের প্রাত্যহিক জীবনের অংশ করে দিল। যেন জীবনের শরীরের অঙ্গ সে। শতবার চাইলেও, সহস্র চেষ্টাতেও তাকে ছেড়ে ফেলা যাবে না, যায় না। 53 বছর কেটে গেছে, তবু আজও হিরোশিমা নাগাসাকি মুক্তি পায়নি এ দৈত্যের বিষ নিঃশ্বাস থেকে। আজও সেখানে তেজস্ক্রিয়তার জের চলছে, নানা রহস্যময় রোগে মানুষ ভুগতে মরছে। জাপানি ভাষায় তেজস্ক্রিয়তাজনিত রোগে আক্রান্তদের বলা হয় হিবাকুশা। শুধু এক বছরে 1986-87-তে শুধু হিরোশিমাতে মারা যান 4619 জন হিবাকুশা, অর্থাৎ প্রতিদিন প্রায় 13 জন করে। সে বছর এদের নাম যুক্ত হয়ে হিরোশিমা স্মৃতিস্তম্ভে শহীদের নামের সংখ্যা হয়ে দাঁড়ায় 1,48,177। সেই ধারা আজও চলছে। এই দৈত্যের পায়ে পায়ে ধ্বংস, আঙুলের ডগায় ডগায় মৃত্যু, নিঃশ্বাসে বিষ। একথা জেনেও সে বিষ নামাতে পারে না কোনো নীলকণ্ঠ দেবতাও। সে কথা জেনেও তার সঙ্গে সহবাস আমাদের যতদিন বাঁচা। পোখরান আর চাঘাই কলকাতার লাহোরের কপালে টাঙিয়ে দিয়েছে এক সাইনবোর্ড। তাতে লেখা, সম্ভাব্য হিরোশিমা, সম্ভবত নাগাসাকি। এখন তাই আরও ভালো করে জানা দরকার ওই সব শব্দের মানে। ইউরেনিয়াম আবিষ্কর্তা ক্ল্যাপরথ থেকে প্রথম অ্যাটম বোমার জনক ওপেনহাইমারের মতো বিজ্ঞানীরা, একজন জার্মান, অন্যজন মার্কিন, ঠিক কী করেছিলেন, কিভাবে জন্ম দিয়েছিলেন ওই দৈত্যটির, কিভাবে সে দৈত্য তাদের সন্তান তাদের হাত ছেড়ে দিয়ে তাদের চোখের সামনে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গিয়েছিল এবং তাকে ব্যবহার করেছিল রাজনীতি, অর্থনীতি, রাজনীতির কারবারিরা ধ্বংস ও মৃত্যুর কাজে। তাতেও তো মুনাফা থাকে, কুড়িয়ে নিতে জানলেই হয়। নিয়েছিল তারা, জানা জরুরি সেসব খবরও। সম্ভবত সেই কারণেই পুরনো বইটি নতুন করে জরুরি হয়ে ওঠে। 98-এর সমগ্র মে মাস জুড়ে এই উপমহাদেশে 10 বার পরমাণু বিস্ফোরণ ঘটে গেলে কলকাতার একটি দৈনিক পত্রিকা কালান্তর 22 জুন থেকে 20 জুলাই পর্যন্ত 1 মাস ধরে এ বইয়ের নানা অংশ ধারাবাহিকভাবে ছাপে। বইটি দুর্লভ হয়ে গিয়েছে ততদিনে। দেশ পাবলিশিংয়ের উদ্যোগী হয়েছে পাঠকের হাতে নতুন করে বইটি তুলে দেওয়ার জন্য। হিরোশিমা নাগাসাকি আসলে আমাদের বইটি লিখিয়েছিল। লিখে যখন বইয়ের কথা ভাবিনি,
তখনকার দর্পণ পত্রিকার সম্পাদক হীরেন বসু মহা সদয় মানুষ। পাণ্ডুলিপি সম্পূর্ণ হওয়ার আগেই পাণ্ডুলিপি পড়া দূরস্থান এক নবীন লেখকের লেখা ছাপতে আরম্ভ করেছিলেন। নিশ্চয়ই বিষয়ের টানে, হয়তোবা একটি ভাত টিপে তিনি বুঝেছিলেন হাঁড়ির ভাতের খবর। দক্ষ সম্পাদক তিনি ছিলেন। মাসের পর মাস লেখাটি ছাপা হয়েছিল দর্পণে। কোনো অনিবার্য কারণেই বাদ যায়নি 1 সপ্তাহ। এমনকি অনিবার্য কারণে আমি আন্ডারগ্রাউন্ডে চলে গেলেও যাইনি। 66-67 পাণ্ডুলিপি রচনায় তখন বড় সহায় ছিল রবার্ট হিউংয়ের ব্রাইটার দ্যান থাউজেন্ড সানস। পটভূমি রচনায় খুবই সাহায্য করে শাইরারের রাইজ অ্যান্ড ফল অফ দ্য থার্ড রাইক অ্যান্ড অ্যালান বুলকের হিটলার আ স্টাডি ইন টিরানি। লেনার্ড বিকেলের দ্য ডেডলি এলিমেন্ট যেমন খুব কাজে লাগে, পিয়েরে বিকারদের জলীয় কুড়ি কিংবা অ্যান্টোনিনা ভ্যালেন্টিনের আইনস্টাইন বড় সহায় হয়ে ওঠে। এইসব বই এবং বিভিন্ন পত্রপত্রিকা থেকে বহু তথ্য এবং নানা ধরনের নানামুখী তত্ত্ব পেয়ে যাই। তার ভিত্তিতেই এই বইটি লেখা। তখন লেখার কাজে তথ্য সংগ্রহ থেকে প্রেস কপি তৈরি করা পর্যন্ত নানাভাবে সাহায্য করেছিলেন মালবিকা চট্টোপাধ্যায় ও পত্রলেখা ভট্টাচার্য। বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক, কবি, অনুবাদক রাখাল ভট্টাচার্য তখন এমনভাবে উৎসাহ দিয়েছিলেন এবং নিজেও এমনভাবে উৎসাহিত করে উঠেছিলেন যেন তারই তারুণ্যের প্রথম বই লেখা হচ্ছে। আমার পিতৃপ্রতিম সেই মানুষটির স্নেহ কোনোদিনই ভোলার নয়। দর্পণে ধারাবাহিক প্রকাশের সময় বহু পাঠক চিঠি লিখে, মুখে, এমনকি বাড়ি বইয়ে এসে নানান সমালোচনা করেছিলেন। অনেকে অনেক মূল্যবান পরামর্শ দিয়েছিলেন। বই আকারে প্রকাশের সময় সেসব পরামর্শ খুবই কাজে লাগে। তাদের কাছে আমি ঋণী। অনেকেরই কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু একজনের আগ্রহে, সরলতায় ও উদারতায় আমি কেনা হয়ে আছি। তিনি হলেন আচার্য সত্যেন বোস। রাখাল ভট্টাচার্যকে দিয়ে আমাকে ডেকে পাঠিয়ে তিনি আলাপ করেন, উৎসাহ দেন, নানা পরামর্শ দেন। তার কিছু কিছু অমূল্য কথা আমার বলার সাহস ছিল না। বই বেরোবার সময় তিনি নিজেই ভূমিকা লিখে দেন। বইয়ের নামটি তার পছন্দ হয়নি। সম্ভবত জীবন ও ভবিষ্যৎ সম্পর্কে তিনি আমার চেয়েও বেশি আশাবাদী ছিলেন। বিভিন্ন দেশে গোপনতার বেড়াজাল আলগা হয়ে যাওয়ায় পরবর্তীকালে অনেক নতুন তথ্য পাওয়া যায়। সেসব কাজে লাগিয়ে দ্বিতীয় সংস্করণেই বইটিকে নতুন চেহারা দেওয়া হয়েছিল। পোখরান চাঘাইয়ের কারণে পুরনো বই যেমন নতুন জরুরি হয়ে ওঠে, একই কারণে পুরনো বইটিকেও নতুন হয়ে উঠতে হয়। সাধ্যমতো চেষ্টা করেছি তাই যাতে হয়ে ওঠে। প্রথম থেকে এই নতুন সংস্করণ পর্যন্ত যেসব বই ও পত্রপত্রিকার সাহায্য নিয়েছি তার একটি তালিকা বইয়ের শেষে দেওয়া হলো অনুসন্ধিৎসু পাঠকের কথা ভেবে। নতুন করে এই বই প্রকাশের পেছনে বড় একটা ভূমিকা আছে অনুষ্টুপ সম্পাদক অনিল আচার্যের। বস্তুত তাঁর তাড়নাতেই এই সংস্করণ বেরোলো। দেশ পাবলিশিংয়ের সুধাংশু দেও সামনেই তাড়া দিয়ে গেছেন। এই প্রসঙ্গে অত্যন্ত আর দুজনের কথা না বললে অন্যায় হবে। একজন মালবিকা চট্টোপাধ্যায়, অন্যজন কেদারচন্দ্র দাস। এই বইয়ের প্রথম থেকে শেষ অবধি মালবিকা আমার সচিব, সঙ্গী, সহায় ও সমালোচক। বইটি প্রচ্ছদ আঁকতে গিয়ে প্রচুর সময় ও শ্রম ব্যয় করে এবং যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে বন্ধুবর যুধাজিৎ সেনগুপ্ত আমাদের কৃতজ্ঞ করেছেন। এদের সকলের এত সহায়তা সত্ত্বেও আমার অপূর্ণতার অনুভূতি গেল না কিছুতেই। শুধুই মনে হচ্ছে কী যেন বাদ পড়ে গেল, কী যেন বাকি রয়ে গেল। জয়প্রকাশ চট্টোপাধ্যায়, 25 ডিসেম্বর 1998। সত্যেন বোস 18 জানুয়ারি 1968 বইটির ভূমিকায় লিখেছিলেন, নাগাসাকি ও হিরোশিমা। জাপানের সঙ্গে যুদ্ধে নাটকীয় বিরতি ঘটল। তবে বিজ্ঞানীদের সমবেত চেষ্টায় আণবিক শক্তির যে ভয়ঙ্কর লোকক্ষয়কর ব্যবহার ঘটল তাতে অনেক বিজ্ঞানীদের বিবেক স্বস্তিবোধ করেনি। রাজনৈতিক মহলেও এই বোমার বিস্ফোরণকে নানাভাবে সমর্থন করার চেষ্টা চলেছে আজও। আমেরিকার জনগণের দ্বিধাক্ষুব্ধ বিবেকের মাঝে মাঝে সাড়া পাওয়া যায়। তবে পেন্টাগন এখনও পর্যন্ত তাদের নির্মম কর্মপন্থাকে শেষ অবধি লোকহিতকর বলে জাহির করে চলেছে। সত্য ঘটনার এই বিবৃতি কাল্পনিক উপন্যাসের চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর থাকবে। একজন লেখক ইংরেজিতে ব্রাইটার দ্যান আ থাউজেন্ড সানস লিখেছেন এই দশকের এই ঘটনাবলী নিয়ে। শ্রীমান জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায় তার আখ্যায়িকার ভিত্তি মূলত ওই বইয়ের উপর স্থাপন করলেও তাঁর বই সরাসরি অনুবাদ নয়। এর মধ্যে লেখকের মনীষা ও মৌলিকতার অনেক প্রমাণ মিলবে। ওপেনহাইমারের সক্রিয় জীবনকেন্দ্রের চারিদিকে গল্প নাট্যের অঙ্কগুলি অভিনীত হয়েছে। তিনি ওই গল্পের নায়ক। তবে বহু বিখ্যাত বিশ্ববিশ্রুত নানা দেশের বিজ্ঞানী এই রঙ্গমঞ্চে যাওয়া আসা করেছেন। ইতালিয়ান, ইংরেজ, ফরাসি, জাপানি, আরও কত শেষ লোক। তাছাড়া বিজ্ঞানীদের দ্বন্দ্ব কীভাবে রাজনৈতিক পটভূমিতে আন্তর্জাতিক পরিস্থিতি ঘুলিয়ে তুলতে পারে তারও একটু প্রমাণ পাবেন পাঠক এই আখ্যায়িকাতে। সবশুদ্ধ বেশ দক্ষতার সঙ্গে চিত্রগুলো ফুটিয়ে তুলেছেন গ্রন্থকার। পাঠকের ভাবনার খোরাক জুটবে এর মধ্যে। আমি মনে করি সাময়িক সাহিত্যে
একখানি মনোরম কাহিনী পরিবেশন করে লেখক সকলে প্রশংসাভাজন হয়েছেন। বইখানি বাংলাদেশে জনপ্রিয় হবে বলে আমি ভরসা করি।